কিন্তু আজকে মনে হয় অন্ততপক্ষে চোর বদনামটা গায়ে লাগলো না, এদিক দিয়ে ভালো হলো। আজকে তৃণমূল কংগ্রেস মানে রাস্তাঘাটের বাচ্চা ছেলেরাও সবাই স্লোগান দিচ্ছে 1 2 3 4 সিপিএমের সবাই চোর। অন্তত তার থেকে বাঁচতে পেরেছি। দুর্নীতিটা যেভাবে মানে বট গাছের মতন তৃণমূলে ছড়িয়ে পড়েছে, তার থেকে আলাদা হতে পেরেছি, এর জন্য আনন্দ পাচ্ছি। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। আর আজকে আমরা রয়েছি ব্যারাকপুরে প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা শিলভদ্র দত্তের বাড়িতে। না, একেবারে সোনালী গুহ আমাদের সামনে একটি কথা মানে একদম প্রেস কনফারেন্স করে বলেছেন, উনি আমাকে ব্যক্তিগত সাক্ষাৎকারও দিয়েছেন যে শুরুর দিন থেকে উনি বারবার যে আবেগবিহ্বল হয়ে যান হঠাৎ করে, যে আপনারা অনেক ব্যক্তি, এর মধ্যে আমি এখনও রয়েছে সৌগত রায়, আমি তার কথাও বলবো। আমি বলছি যে এই যে টিমটা, এই যে শুরুটা আপনারা কয়েকজন মিলে খুব সুন্দরভাবে করেছিলেন। মুকুল রায় এখন নেই, হয়তো দলে নেই বা অসুস্থ আছে, যাই হোক, তার কোনো খবর আমাদের কাছে। আমি বলছি এই টিমটা তো একটা লড়াই, একটা সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল। এই সংগ্রামটা ছেড়ে বেরিয়ে এসে এখানে মানে বিষয়টা হচ্ছে পুরোপুরি একটা আইডিওলজি আলাদা, যে দলটা একটা সেই রকম একটা দলে আমি বলছি সেই লড়াইগুলো ভুলে গেলে চলবে না না না, আইডিওলজির আলাদা কোনো ব্যাপার নেই। রাজনীতির আইডিওলজি হচ্ছে মানুষের কাজ করা, রাজনীতির আইডিওলজি হচ্ছে সমাজের কাজ করা। তা সেই আইডিওলজি নিয়েই মানুষ কাজ করে। তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়েছিল সিপিএমের দুর্নীতির বিরুদ্ধে, সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে। কংগ্রেস লড়ছিল না, সেই জন্যই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। এবং কংগ্রেস ছেড়ে সবাই আগে পরে হোক তৃণমূল কংগ্রেস এসেছিল, কারণ বুঝেছিল যে কংগ্রেস পারছে না সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে। মমতা ব্যানার্জি সেই লড়াইটা লড়ছেন, তা সেই লড়াইয়ে থেকে সবাই লড়েছেন, অনেকে লড়েছেন, এখনও তৃণমূলে আছেন সেই সমস্ত মানুষজনেরা। হয়তো অনেকে প্রথম সারিতে নেই, কিন্তু সেদিন খুব ভালো লড়াইয়ে ছিলেন। সবাই মিলে লড়াই করে একটা জায়গায় দলটা এসেছিল, ক্ষমতা এসেছিল, পরিবর্তন হয়েছিল। আমরা সবাই স্বপ্ন দেখেছিলাম যে একটা নতুন কিছু হবে। পরিবর্তনটায় সিপিএমের যে সন্ত্রাস, সিপিএমের যে দুর্নীতি, সিপিএমের যে কাজগুলো, চাকরির মাধ্যমে পার্টির লোকেদের চাকরি দেওয়া, এগুলো থেকে আমরা হয়তো একটু অন্য জায়গায় যাব। কিন্তু অবাক হয়ে দেখলাম পরিবর্তন মানসিক পরিবর্তনে যায় না, একটা পরিবর্তন হয়েছে সিপিএম নিজের দলের ছেলেদের চাকরি দিতে এরা চাকরি বিক্রি করছে। আজকে সবথেকে বড় কথা হচ্ছে বঞ্চনা নিয়ে কথা বলছেন তৃণমূলের নেতারা, আর 1000 দিনের ওপরে রাস্তার ধারে পাশ করা ছেলে মেয়েগুলো বসে আছে। দিল্লি যাবার সময় হচ্ছে, ওদের কাছে যাবার সময় হচ্ছে না। এই যে মানে তৃণমূলের চারিত্রিক পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের সঙ্গে হয়তো আমরা নিজেদের মেলাতে পারিনি। তাই ইডিওলজির কোন ইডিওলজি বলছো না, মানুষের কাজ করতে গিয়ে। এবং আমরা দেখেছি 9 বছরে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মানুষের জন্য কাজ করছেন, সেটা মানুষের সেই ইডিওলজি দিয়ে বিজেপিতে আসা। একদম। এই সিপিএমের কথা যখন উঠলো, এই সিপিএম কিন্তু প্রকাশ্যে এই কথাগুলি বলছে, সুজনবাবু বলছে, সেলিমবাবু বলছে যে দুটো ফুল এই রাজ্যে, একটা হচ্ছে পদ্ম ফুল আর একটা হচ্ছে ঘাস ফুল, এই দুই ফুল মিলে নাকি বাংলার মানুষকে এপ্রিল ফুল করা হচ্ছে। না না, ওটা সিপিএমের কোনো কথা শুনে লাভ নেই, কারণ সিপিএম নেই। সিপিএমের এখন বাঁচার একটা চেষ্টা হচ্ছে, সেটিং এই কথাগুলো বলে হালে পানি পাওয়ার চেষ্টা করছে সিপিএমের আলোচনা করে লাভ নেই। কারণ ওই আলিমুদ্দিন স্ট্রিটে বসে যা ওই কথাবার্তাগুলো বলতে পারছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে সিপিএম এখানে বড় বড় কথা বলছে, আর দিল্লিতে গিয়ে সীতারাম ইয়েচুরি প্রায় মমতা ব্যানার্জির কোলে বসে পড়ছে। আজকে ন্যাকামো করে সিপিএম INDI এর জোটের ইয়েতে মানে ওই কী ওদের কমিটি হয়েছে থাকছে না, কিন্তু ডি রাজাকে দিয়ে রেখেছে। সিপিএম প্রকাশ্যে কিন্তু বলতে পারছে না যে চোরেদের সঙ্গে থাকবো না। সিপিএম বাংলায় এসে বলছে আমরা চোরেদের বিরুদ্ধে লড়বো, আর দিল্লিতে গিয়ে আমি একটা বলছি, কালকে যদি INDI এর জোট জিতে যায়, অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি এখান থেকে MP হয়ে যান, তিনি যদি মন্ত্রী হন, সীতারাম ইয়েচুরি পাশে বসে বলবেন যা তখন ভুল হয়েছিল, আমি সৎ লোকের পাশে বসে আছি। তাহলে সিপিএমের কথা বলে লাভ নেই। ওগুলো মানে কিছু লোকের বসে সময় কাটানোর জায়গা হয়েছে। সিপিএম পার্টির লোকেদের কথা বলে লাভ নেই। বেঁচে থাকার জন্য জোট তৈরি করছেন দিল্লিতে, আর এখানে এসে ন্যাকামো করছেন, কারণ বুঝতে পেরেছেন বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে থাকা লোকেদের পছন্দ করবে না। তাই সিপিএম বাঁচার জন্য এখানে করছেন। অরিজিনালি পশ্চিমবাংলায় তৃণমূল, সিপিএম, কংগ্রেস এটারই জোট হয়েছে। জোটের কথা যখন উঠলই, রাহুল গান্ধী কিন্তু পরিষ্কার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একদম 26টি দলের একটা সফর নামিয়ে দিলেন, একটা মহড়া নামিয়ে দিলেন, দিয়ে বললেন হাম নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান খোলা হ্যায়। ওই মানে রাহুল গান্ধীর কথার বলে লাভ আছে? গান্ধী পরিবারের সবথেকে অপদার্থটির নাম রাহুল গান্ধী।
এর আগের বার বোফর্স নিয়ে চিৎকার করলো, প্রমাণ করতে পারলো না। বোফর্স বলি, সরি, ওই প্লেনটা নিয়ে, ফ্লাইট নিয়ে, রাফাল নিয়ে চিৎকার করলো, পারলো না। এবারও কথা বলছে, এক একটা সময় এক এক রকম কথা বলছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলছে। বাংলার মানুষ করছেন না, রাহুল গান্ধীকে ধরছেনই না হিসেবে, আর ভারতবর্ষের মানুষও রাহুল গান্ধীকে ধরছেন না। তার জন্যই সমস্ত রকম সব ইয়েতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী যেখানে তার থেকে অনেক দূরে মানুষের কাছে পছন্দের, এবং একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ হয়তো রাহুল গান্ধীকে চাইছেন, কারণ যেভাবে সনাতনী সংস্কৃতির বিরুদ্ধে আঘাত করছে INDIA, ভারতবর্ষের বুকে এইরকম কোনো জোট টিকতে পারে না যে জোট ভারতবর্ষের সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করছে। সুতরাং রাহুল গান্ধী কি বলছেন, কি নফরত, কি দুনিয়া টুনিয়া, কংগ্রেসের আমলেই তো সবগুলো হয়েছিল। রাহুল গান্ধী কি ভুলে গেছেন যে কংগ্রেস আমলেই বিহারের সেই সাম্প্রদায়িক লড়াইয়ের কথা, কংগ্রেস আমলেই তো শিখেদের ওপর অত্যাচার হয়েছে। তা নফরত কি দুনিয়া বলতে গেলে পরে রাহুল গান্ধী ছাড় পায় নাকি, কংগ্রেস ছাড় পায় নাকি? কংগ্রেস আমলে যত সাম্প্রদায়িক লড়াই হয়েছে, বিজেপির আমলে কোথায়? বিজেপি 14 সাল থেকে ক্ষমতায় আসার পরে আজ অবধি কোথায় সেই লড়াই, যে লড়াই কংগ্রেস আমলে ফেস করেছে ভারতবর্ষের মানুষ? সুতরাং ওই রাহুল গান্ধী কী বলছে সব বলে লাভ নেই। ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকেই চাইছে। এই দুর্নীতির ইস্যুতেই পরিষ্কারভাবে আমরা পৌঁছে গেছিলাম রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে। একই ঘটনা, পার্থসারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি গেল, তাকে জেরা করলো। পৌরসভার চেয়ারম্যান ছিলেন তিনি, প্রাক্তন। তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন যে আমাকে জেরা করেছে, আমার স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব নিয়েছে, আমি আগামীতেও সহযোগিতা করব, সেদিনও যেদিন এসেছিল সেদিন সহযোগিতা করেছি। একই ঘটনা ববি হাকিম এবং মদন মিত্রের ক্ষেত্রেও হয়েছে। দুটো বক্তব্য কিন্তু আপনারা নিশ্চয়ই দেখেছেন। প্রেস কনফারেন্স করে ববিদা বলেছেন, আমাকে সুজন চক্রবর্তী চেনেন, বিকাশ দা চেনেন, আমি কি চোর? আমি 1 টাকাও নিইনি। উল্টো দিকে মদন মিত্র বলছে আমাকে টাচ করতে পারবে না। মানে এই যে ঘটনা, দেখুন প্রত্যেকটা বাড়িতেই কিন্তু CBI ভিজিট করলো, কিন্তু এক একটা মানুষের বাড়িতে যাওয়ার পর চরিত্রগুলি বদলে গেল। না, সে তো হবেই। আমি যদি সৎ হই, আমার বাড়িতে CBI ED এলে কি যাবে আসবে? আমার নামেও তো উঠেছিল, আমার সম্পত্তি নিয়ে, ভাড়া নিয়ে অনেক কিছু বলেছিল, তা হাইকোর্টে মামলা হয়েছিল। আমরা তো বাঁচার জন্য যাইনি, আমরা তো হাইকোর্টে কন্টেস্ট করতে গেছিলাম। আমার তো উকিল লাগিয়েছে, কন্টেস্ট করুক, যদি প্রমাণ করতে পারে দুর্নীতি করেছি, যে শাস্তি দেবে। এবং আমরা তো বলেছি, আমরা হাইকোর্টেও আমাদের উকিল বলেছে যে CBI ED বা যে কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত হোক। সুতরাং আপনি যদি সৎ থাকেন, পার্থসারথী চট্টোপাধ্যায়ের মনের জোর আছে যে তার জন্য তিনি বলছেন যে তদন্ত হোক, আমি সব কিছু জানিয়ে দেবো, কিন্তু এদের নেই, কোথাও দুর্বলতা আছে, তার জন্যই আমি কি চোর বলে লোককে জিজ্ঞেস করতে হচ্ছে। আবার কালকে না পরশুই দেখলাম ওনার মেয়ে গাড়ি করে যাচ্ছেন, পাশ থেকে কে টোন কেটেছে, কিরে চোরের মেয়ে। এখন মুশকিল হচ্ছে, ওনারা এই কথাগুলো বললেও বাংলার মানুষ কিন্তু একটা জিনিস বুঝে গেছে যে তৃণমূলের দুর্নীতিটা যে জায়গায় পৌঁছে গেছে তাতে কেউ ছাড় পায় না। সুতরাং ওনারা মনে ভয় থাকলে পরে বহিঃপ্রকাশ ওইভাবেই হয়, আর মন যদি ঠিক থাকে, আপনি যদি সৎ হন, কোনো তদন্তকারী সংস্থায় আপনাকে কিছু করতে পারবে না, এটা মনের মধ্যে থাকলে পরে ওই রকমই বলবেন, পার্থসারথী চট্টোপাধ্যায়ের মতন বলবেন। আর মনে ভয় আছে, কারণ উনিই তো বলেছিলেন এত কম টাকা নিই না, মানে উনি বেশি টাকা নেন, তা সেই জায়গায় উনি তো ভয় পাবেনই। একদমই তাই, কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। আর একটা স্পর্ধার কথা আপনার সামনে রাখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভলভো বাসে দিল্লি যাওয়ার দিন, আপনার মনে থাকবে, যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে থেকে যে বাসগুলি ছেড়েছিল, সেই দিনই কিন্তু একটা লাইভ করে উনি বলেছিলেন, নো ওয়ান ক্যান স্টপ আস। একই স্পর্ধা মদন মিত্র বলছেন যে টাচ করতে পারবে না। আমি বলছি, এই স্পর্ধা কোত্থেকে আসছে? বাংলার মানুষ তো জনাদেশ দিয়েছিল কাজ করার জন্য। না, সে স্পর্ধা ওনাদের কোথা থেকে আসছে? ওনারা স্পর্ধা দেখাচ্ছেন। অনেক সময় হয়, দেখবেন বিড়াল রেগে গেলে না, দেয়ালে ঠেকে গেলে পরে বিড়াল খায়, এমন ভাব দেখা যেন বাঘের বাচ্চা, ওরা হয়। এখন ওরা তো ঠেকে গেছে, জানে তো যেতে হবে তিহারে। সেখানে দাঁড়িয়ে বিপ্লব করে মানুষকে, নিচের তলার কর্মীদের বাঁচিয়ে রাখার জন্য এই বিপ্লব। মনে মনে যদি ভয় না পেতেন, এত কথা বলারই থাকতো না। এত ভারতবর্ষের অনেক, শুনুন, ভারতবর্ষের ইয়েকেও জেল খাটতে হয়েছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও জেল খেটেছেন। কোনো দিন দেখেছেন CBI EDর বিরুদ্ধে বলাগুলো? অনেকের বিরুদ্ধেই হয়েছে, তাদের কী আছে, হতেই পারে, থাকতে রাজনীতি করতে গেছেন হয়েছে, কিন্তু এদের যে বহিঃপ্রকাশ, ভয় আছে তো মনে, কখন কি হবে ঠিক নেই।
তার জন্য এটা করছে, এটা চিৎকার করছে, এটা নিয়ে মানুষ চিন্তিত নয়। আর উনি তো আবার গলায় দড়ি টুড়ি দেবেন বলেছেন, চুরিতে এই চুরিতে ফাঁসি হয় না, তো উনি ফাঁসি দেবেন কেন? মানুষ ওনাদের ক্ষমতা থেকে সরাবে। আর ওনাদের জায়গা তিহার জেলে একসঙ্গে এক বাঘ গেছে, বীরভূমের বাঘ গেছে, উনি নিজেকে কি মনে করেন জানি না, উনিও যাবেন, সব বাঘেরা ঘরে থাকবে, বাঘেরা রাস্তাঘাটে ঘুরবে কেন, খাঁচা থাকাই ভালো। আমরা তো সিনেমা দেখি, পুজোই আসছে, একদম পুজোর সময় সিনেমা দেখি, কিন্তু মদন মিত্রের একটা সিনেমা ও লাভলি, এই ধরনের সিনেমা উনি এই প্রথমবার করছেন, একবার দেখার ইচ্ছা হচ্ছে কি? না না, দেখুন সিনেমা আমি খুব দেখি, আমি সিনেমা হলে গিয়ে দেখা হয় না, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে নিশ্চয়ই দেখি, রাত জেগে সিনেমা দেখি, কিন্তু এত খারাপ সময় নেই যে ভাঁড়েদের এই অভিনয় দেখে নিজের সময়টা নষ্ট করব। ভালো সিনেমা প্রচুর আছে, ভারতবর্ষেরও হয়, বাইরেরও হয়, সেগুলোই দেখা এইসব করে। আর হ্যাঁ, যদি খুব হাসির দরকার হয় তাহলে নিশ্চয়ই একবার তখন ভাববো খুনি, কারণ নালে পরে ভাঁড়েদের নাচানো দেখে সময় নষ্ট করা যাবে না। এই ছবি নিয়ে উনি সানগ্লাস পরে বলেছেন আমার সানগ্লাসের মতনই রঙিন হবে ছবিটা। না, ভালো তো, উনি তো রঙিন, এটা তো অস্বীকার করার ব্যাপার নেই, মদন মিত্র রঙিন, এটা সবাই জানে। আমি মদনদার বিরুদ্ধে কোনো কথাই বলবো না, কারণ মদনদার সিনিয়র মানুষ এবং আগাতে, কিন্তু বলছি উনি তো রঙিনই, উনি তো রঙিনই, উনি রঙিন। মুশকিল হচ্ছে বাংলার মানুষ ওনাকে ভালোবাসে, দেখে, কিন্তু দলের লোকেরা চায় কিনা সেটাই তো সবথেকে বড় কথা। তা উনি এখন বুঝে গেছেন যে তৃণমূল কংগ্রেসের বর্তমানের যে লিডারশিপ, তাতে ওনার জায়গা খুব একটা হবে না, তার জন্যই উনি ওই সিনেমায় গিয়ে রঙিন লাইফটাকে বাঁচিয়ে রাখার হয়তো চেষ্টা করছেন। ভালো তো, খারাপ কি? আচ্ছা, এটা কি কখনো মনে হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন রাজনীতির আঙিনায় ছিলেন না? একদম দলের শুরুর থেকে কথা তো বাদই দেওয়া যদি হয়, তার হঠাৎ করে আসলেন, এমপি হলেন, আর তারপরে নবজোয়ার যাত্রা করলেন, এবং আমি বলছি যে সেকেন্ড ইন কমান্ড হিসাবে একদম দলের, একদম সেকেন্ড ইন কমান্ড হিসাবে দলের উনি চলে এলেন। বিষয়টা হচ্ছে এটা কি সিনিয়র যারা আপনাদের মতো এটা কি একসময় মেনে নিতে পেরেছেন, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়? না না না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জন্য শুনুন, হেলিকপ্টারে নামা রাজনীতিবিদ বলেই তো এই জিনিসগুলো ঘটছে, হেলিকপ্টারে নামা রাজনীতিবিদ বলেই তো এই জিনিসগুলো ঘটছে। রাজনীতিটা যারা করে এসেছেন সেই মানুষগুলো তো এই রকম কথাবার্তা বলবেন না, যে রাজনীতি সেভাবে এসছেন, করছেন, এবং যাক যে দলে আছেন সে দলের মানুষ বুঝবেন, এটা নিয়ে আমার বলার কিছু নেই। নিশ্চয়ই এগুলো নিয়ে করা নয়, তবে রাজনৈতিক মানুষ রাজনৈতিক কর্মীকেই পছন্দ করবে। হঠাৎ করে লাফিয়ে কাছে থেকে নেমে পড়লাম, রাজনীতি করতে এলাম, তাদের সঙ্গে নিশ্চয়ই রাজনীতি। আচ্ছা, আমার একদম শেষ প্রশ্ন, প্রায় শেষে এসে পড়েছি। ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে এই শিল্প কলকারখানা, অর্জুন সিং আবার বিজেপিতে গেলেন, আবার তৃণমূলে চলে আসলে, আমি বলছি যে এই যে কাঁচরাপাড়ার ঝামেলা, তারপরে ইছাপুরের ঝামেলা, এগুলো কিন্তু মিটে গেল তৃণমূলে আসবার পরে। মানে আমি বলছি কি সমস্যা হচ্ছিল বলে মনে হয় যে ব্যারাকপুর শিল্পাঞ্চলকে ঘিরে? অর্জুনবাবুর কাছে দেখুন, অর্জুনবাবুর কী সমস্যা হচ্ছিল অর্জুনবাবু বলতে পারবেন, এ নিয়ে আমার কথা নয়, কিন্তু অর্জুনবাবু তো গেছিলেন জুট বিলকে সামনে রেখে, জুটের সমস্যা মেটাবেন, মমতা ব্যানার্জি বলে গেছেন। জুটের সমস্যা মিটেছে কিনা সেটা অর্জুনবাবুকে জিজ্ঞেস করুন, কারণ ভাটপাড়াতেই গত কদিন আগে আরেকটা কারখানা বন্ধ হয়ে গেল, কাকিনাড়াতে। সুতরাং তাহলে যদি জুটের সমস্যা মিটে যায়, একটার পর একটা কারখানা বন্ধ হচ্ছে কেন, সেটা তো সেটা বোঝার, সেটা দেখার। সুতরাং সেই দিক দিয়ে তো মানে অর্জুনবাবু কেন গেছেন, অর্জুনবাবুর কি এখন মুশকিল হচ্ছে যে কিছু একটা ইস্যুকে সামনে রাখতে হয়, সেটা জুট মিলকে রেখেছিলেন, কিন্তু জুট মিল তারপরেও বন্ধ হচ্ছে, জুটের শ্রমিকদের কোনো সুরাহা হয়নি। অর্জুনবাবুর কিছু সুরাহা হয়েছে কেন বলতে পারবো না। একদম ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে সরে গিয়ে আমার একেবারে স্পেসিফিক শেষ একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে লোকসভা নির্বাচন, বাংলার অবস্থা। তৃণমূল কিন্তু সভা করে মমতা ব্যানার্জি বলেছে আসন সংখ্যা তো কমবেই, একদম শূন্য হয়ে যাবে বিজেপি। এই যে চ্যালেঞ্জটা এই লোকসভায় আপনারা কি গ্রহণ করছেন, মানে কত আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি বাংলা থেকে? মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ তো গতবার 42 ছিল, 18টা কমেছিল, 18টা বিজেপি পেয়েছিল, আরও 2টো কংগ্রেস পেয়েছে। তা ওনার চ্যালেঞ্জকে মূল্য দিয়ে সময় নষ্ট করাটা কি কোনো যৌক্তিকতা আছে? কারণ উনি তো গতবারের চ্যালেঞ্জ দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে কী চ্যালেঞ্জ হয়েছে, তা সে তো হয়নি। সুতরাং সেই দিক দিয়ে আর কী করা যাবে, কী বলা যাবে? বাংলার বিজেপি দেখুন 35টা টার্গেট রেখে গেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা তার ধারে কাছেই পাবো। নাহলে স্বরাষ্ট্রমন্ত্রী যখন টার্গেট রেখেছেন তিনি বুঝেই রেখেছেন, সুতরাং আমরা সেদিকেই যাব, আমরা পাবো। বাংলা থেকে বিজেপি একটা বিরাট সংখ্যক আসন নেবে এবং তৃণমূলের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।